আজকে দশম শ্রেণীর রাশিবিজ্ঞানের গড় শিখব। স্ট্যাটিস্টিক্সের প্রথমটা হচ্ছে মিন, আমাদের শিখতে হবে, গড়টা শিখতে হবে। গড়ের কিছু কনসেপ্ট আমাদের আগেই ছিল, নিচু ক্লাসে আমরা গড়, শুধু গড় আমরা শিখেছি, যেটাকে বলে এরিথমেটিক মিন। তো ক্লাস 10-এর এই রাশিবিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারের প্রথমটা হচ্ছে গড় আমাদের শিখতে হবে। গড় কেন শিখবো? গড় ব্যাপারটা হচ্ছে কি, একটা যে কোনো রাশি তত্ত্বের মাঝামাঝি অবস্থানটা কি আমাদের জানার প্রয়োজন হয়ে পড়ে। কীরকম একটা, ধরো কোনো একটা দোকানে ডেইলি যে প্রফিট হচ্ছে, সেটা তো কখনো ঠিক হয় না, কখনো বেশি হয়, কোনো দিন কম হয়। আলটিমেটলি যদি 30 দিনের একটা মাসের যদি আমরা ডেইলি যদি প্রফিটটাকে করতে চাই, ডেইলি প্রফিটটাকে নিয়ে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, সেটা যোগ করে 30 দিয়ে ভাগ করলে পারি একটা মাসের গড় আমরা প্রফিটটা আমরা বের করতে পারি। এবং সেটা কীভাবে আমরা, মানে ওই যে সংখ্যাটা আমরা পাচ্ছি, সেই গড়টা যেটা পাচ্ছি, সেই গড়টা আসলে কি? আসলে হচ্ছে যে সমস্ত প্রফিটের একটা, যে সংখ্যাগুলো পেয়েছি প্রফিটগুলোর, তাদের একটা মাঝামাঝি অবস্থান, একটা সেন্ট্রাল পজিশান ওর একটা মিডল নাম্বার। এই যে একটা স্পেশাল নাম্বার, এই স্পেশাল নাম্বারটাই গড়, ওইটাই আমরা খুঁজবো। এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি, একটা কতগুলো ডাটা আছে, সেই ডাটা মেবি গ্রুপড অর আনগ্রুপড, বিন্যস্ত হতে পারে, অবিন্যস্ত হতে পারে। সেই ডাটাগুলোর একটা মিডল নাম্বারটা, অর্থাৎ স্পেশাল নাম্বার আমরা খুঁজতে যাচ্ছি। কেন? এই স্পেশাল নাম্বারটাই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ হোল ডাটা, টোটাল ডাটাকে। ওই স্পেশাল যে নাম্বারটা আমরা খুঁজবো, সেটা সমস্ত তথ্যকে প্রতিনিধিত্ব করে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং, হচ্ছে যে মিন, গড়। তো এরকম আমরা তুমি করতে পারো, এই যে মধ্যগামিতা, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এই মধ্যগামিতা এর 3টে মাপক আছে। এক হচ্ছে গড়, যার নাম হচ্ছে মিন। 2 হচ্ছে মধ্যমা, যেটা হচ্ছে মিডিয়ান। 3 হচ্ছে সংখ্যাগুরু মান, মোড। এই 3টে জিনিসই হচ্ছে যে সেই স্পেশাল নাম্বার, যে স্পেশাল নাম্বারটা রিপ্রেজেন্ট করবে, প্রতিনিধিত্ব করবে সমস্ত নাম্বারকে, সমস্ত তথ্যকে, যতগুলো আমাদের কাছে অ্যাভেলেবল। একটা মাঝামাঝি অবস্থান, একটা মিডল নাম্বার, সেটা মিন হতে পারে, মিডিয়ান হতে পারে, মোডও হতে পারে। তো এইগুলো যে প্রথম জিনিসটা আমরা শিখতে যাচ্ছি, যার নাম হচ্ছে গড়। দেখো, প্রথমেই আমি যদি বলি যে কিছু সংখ্যা আছে, ধরো গড় মানে কি, যতগুলো সংখ্যা আছে তুমি যোগ করলে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে। হ্যাঁ, তোমাদের ক্লাসে ধরো 20 জন ছাত্র আছো, 20 জন ছাত্র চাঁদা তুলছো, কিছু একটা, কাউকে হয়তো কাজ চলে গেছে, এই পজিশানে তোমরা সাহায্য করতে চাইছো। কেউ 5 টাকা, কেউ 4 টাকা, কেউ 2 টাকা, কেউ 100 টাকা, কেউ 50 টাকা, এরকমভাবে সবাই মিলিয়ে একটা টাকা তুলেছো। 20 জন ছাত্র মিলে হয়তো তোমাদের এসছে 160 টাকা। তো টোটাল যদি 160 টাকা হয়, আর তোমরা 20 জন মিলে দিয়েছো, তাহলে সেই 160/20 ইজ কত হচ্ছে? 8 দুগুণে 16। অর্থাৎ এই যে এই 8 টাকাটা হলো তোমাদের গড়। এটা তোমরা আগেও শিখেছো। এখন এই 8 টাকাটা আমরা বলবো মিডল নাম্বার, অর্থাৎ অ্যাভারেজলি, অর্থাৎ গড়ে সবাই এই টাকাটাই দিয়েছে। কিন্তু খেয়াল করো, কেউ হয়তো 50 টাকা দিয়েছে, তাহলে এই 8 সংখ্যাটা কিন্তু 50 টাকার কাছাকাছি হলো না। কেউ হয়তো 1 টাকা দিয়েছে, কেউ 3 টাকা দিয়েছে। হ্যাঁ, তো সেই রকম হচ্ছে যে এই সংখ্যাটা সমস্তকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু একেবারে কোনো কোনো সংখ্যার একেবারে কাছাকাছি নাও হতে পারে, বুঝলেন? তো এখন আমরা বলবো যে সবাই 20 টাকা করে দিয়েছে, 8 টাকা করে দিয়েছে, 20 জন আছে, তো টোটাল হচ্ছে 60 টাকা। তো এরকম ধরনের গড় আমরা শিখেছি। তো সেইটাকে আমরা নতুন করে একটু ঝালিয়ে নেব, যে গড়ের ক্ষেত্রে ধরো আমি যদি ডেইলি প্রফিট অফ এ টি স্টল যদি বলি, একটা চায়ের দোকানের প্রতিদিনকার যে লাভ, বা যে কোনো একটা কিছু হতে পারে, সেই লাভটাকে আমি যদি বলি এক্স দিয়ে ডিনোট করি, এক্স একটা ভেরিয়েবল বা চলরাশি,
এর এই প্রতিদিনকার যে তথ্য, প্রতিদিনকার যদি তুমি ধরতে পারো যে লাভটা যদি বলো, সেটা যদি x1 হয়, x2 হয়, x3 হয়, এটসেট্রা, 30 দিন হতে পারে। 30 দিনের যদি x30, অর্থাৎ 30তম দিনে তার লাভ হয়েছে x30 টাকা, থার্ড দিনে তার x3 টাকা, পঞ্চম দিনে তার x5 টাকা, x5 টাকা, এরকম ধরনের যদি আমরা বলি, মানে সংখ্যাটা না বলে এটাকে আমি একটা ভেরিয়েবল দিয়ে বলছি, তাহলে পরে এদের গড়টা কত হতে পারে, সেই গড়টা আমরা বলবো x1, সবগুলো আমরা যোগ করি, এটা কিন্তু আমরা আগে শিখেছি। টোটাল নাম্বার হচ্ছে 30টা, তাহলে 30 দিয়ে ভাগ করি। এখন এই যেটা পাচ্ছি ক্যালকুলেট করে যে সংখ্যাটা পাবো, দ্যাট ইজ দ্য মিন, অ্যান্ড ওটাকে আমরা আগেও শিখেছি, যার নাম হচ্ছে গড়। এইটাকে আমরা বলি এক্স বার দিয়ে ডিনোট করি, তার নাম হচ্ছে এক্স বার। এই এক্স বারটাকে আমরা গড় বলি, এবং এইটা আমরা আগেই জানতাম। এইবার দেখো এখানে আমরা যেটা শিখব, যে 30টা তো এক মাসের বলছি, সে 2 মাস যদি হয়, 3 মাস যদি হয়, সেই জন্য এটাকে জেনারেলাইজ করবো, সাধারণীকরণ করলে পরে এটা আমরা বলে দেবো আপ টু xn অবধি। সেই জন্য এক্স এর ভেরিয়েবল, n সংখ্যক ভেরিয়েবল, এক্স এর যদি n সংখ্যক তথ্য, n সংখ্যক ডাটা যদি এরকম হয়, x1, x2, x3, এটসেট্রা xn, তাহলে x বার ইজ ইকুয়ালস টু হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn ডিভাইডেড বাই n। এইটাকে আমরা একটু সংক্ষেপে লিখতে পারি, শর্ট ফর্মে। দিস ইজ ইকুয়ালস টু 1 বাই nটা আগে লেখো, x1 প্লাস x2 প্লাস x3 xn। কিরকম শর্ট ফর্ম? এইটাকে আমরা লিখতে পারি সিগমা I is equals to 1 to n xi। এই যে লিখেছি সিগমা, এই সিগমাটা লিখেছি, এটা হচ্ছে গ্রিক লেটার, গ্রিক ক্যাপিটাল লেটার সিগমা, যার অর্থ হচ্ছে যে, মানে হচ্ছে সমষ্টি, সামেশান, সামেশান করা গ্রিক লেটার দিয়ে ক্যাপিটাল, ক্যাপিটাল সিগমা বলা হয়। তো এইটা মানে হচ্ছে যে এটাকে আমরা ছোট করে এইভাবে লিখতে পারি। তার মানে কি, এটা দিস ইজ এক্স বার, এইটা খেয়াল করবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি বলি I is equals to 1 to 4 xi, this is equals to হবে x1 plus x2 plus x3 plus x4 আপ টু 4 অবধি আছে। মানেটা কি, সাফিক্সে আই আছে, আইটা চেঞ্জ হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। তুমি 1 বসাবে ফার্স্ট টার্ম পাবে, 2 বসাবে সেকেন্ড টার্ম পাবে, 3 বসাবে থার্ড টার্ম, 4 বসাবে ফোর্থ টার্ম পাবে। আর নেই, কারণ i is equal to 1 to 4, এই যে লিমিট দেওয়া আছে, এখানে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। সেই জন্য এইটা মানে হচ্ছে এইটা। ধরো তোমার এরকম ধরনের থাকলো i is equals to 1 to 5i, এটা মানে কি, এটা মানে হচ্ছে 5 into 1 plus 5 into 2 plus 5 into 3 plus 5 into 4 plus 5 into 5। এটা ক্যালকুলেট করে যা হবে সেটাই হবে অ্যান্সার। 5টা কমন নিয়ে নাও, 1 plus 2 plus 3 plus 4 plus 5, so this is equals to 5 into 5 আর 4 9 আর 3 12 আর 2 14 আর 15, this is equals to 75। এই হচ্ছে সিগমার ব্যাপার। কোনো জিনিসকে অনেক বড় আছে, একাধিকভাবে এক গাদা লিখতে হবে, শুধু এখানে লিখে দিলে হয়ে যাবে কত থেকে কত পর্যন্ত, তাহলে পরে এই ব্যাপারটা ছোট করে লেখা যাবে। তো এইটা হলো তোমার গড় লেখার ছোট পদ্ধতি, সিগমা ইউজ। এইবার আমরা যেটা শিখব, প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে যে আনগ্রুপড ডাটা, অর্থাৎ অবিন্যস্ত তথ্যের আমরা কি করে, অবিন্যস্ত তথ্যে কি করে আমরা গড় শিখব, সেটা হচ্ছে যে আনগ্রুপ ডাটার গড়। অবিন্যস্ত তথ্যের গড়, মিন অফ এ আনগ্রুপড
অবিন্যস্ত তথ্য মানেটা কি? অবিন্যস্ত তথ্য হচ্ছে যে ধরো এটা এখানে লিখে রাখি যে আমরা এটা জানি 1/n xi i equals to 1 to n যোগ করে n দিয়ে ভাগ, এটা আমরা পেয়েছি, লিখলাম। এবার অবিন্যস্ত তথ্য বলতে কি? অবিন্যস্ত তথ্য বলতে তোমার কাছে থাকবে এই xi গুলো থাকবে, xi গুলো থাকবে, এদের কিছু ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা থাকবে fi। এই জিনিসটাও তোমরা এর আগেও পড়েছো, সঙ্গে পরিচিত আছো। অর্থাৎ xi এর যে ভেরিয়েবল মানে যে ভ্যালুগুলো হবে, ডাটাগুলো হবে, x1 তার ফ্রিকোয়েন্সি মনে করো f1। অর্থাৎ ধরো এটা আমি যদি বলি এটা চায়ের দোকানের ডেলি প্রফিট বলি, ধরো একদিনে 300 টাকা লাভ করছে, সেই 300 টাকা একটা মাসের মধ্যে 4 দিন করলো, তাহলে এখানে 300 হবে, এখানে 4 দিন 4 হবে। দেন x2, দ্বিতীয় দিনে সে x2 টাকা লাভ করছে, এই টাকাটা সে পেয়েছে ধরো 6 দিন, বুঝতে পারছো? তাহলে এখানে হবে xn, এখানে করতে করতে fn, এইখানে আমরা যেটা করতে হবে fi xi, এটা গুণ করে দেবো f1 x1 f2 x2 fn xn। এইখানে টোটালটা কি হবে? যদি আমি এক মাসের করি টোটাল হয়ে যাবে 30, কারণ 300 টাকা 4 দিন করেছে, কখনো 450 টাকা 2 দিন করেছে, কখনো 250 টাকা 3 দিন করেছে, এরকম সব যোগ করে যদি এক মাসের হিসেবটা করি তাহলে এখানে সব টোটালটা হওয়া উচিত 30। কিন্তু এখানে আমরা সেটাকে সাধারণীকরণ করছি, তাহলে এটাকে আমি বলবো সামেশন অফ fi i ইকুয়ালস টু 1 to n দেবো। তুমি যদি 30 দিনে করতে যাও এই n এর ভ্যালু 30 হয়ে যাবে। এটাকেও টোটাল যদি করি সামেশন অফ fi xi i ইকুয়ালস টু 1 to n, 1 2 বসাও f1 1 বসাও f1 x1 f2 x2 সেকেন্ড টার্ম, থার্ড টার্ম করতে গেলে লাস্ট টার্ম হচ্ছে n বসাও, এইটা হবে। ঠিক আছে, এইখানে যখন আমরা গড়টা করতে যাব, দেন গড় ইজ ইকুয়ালস টু x বার ইজ ইকুয়ালস টু হবে এই যে টোটাল, এটাকে ভারযুক্ত বলা, ওয়েটেড মিন বলা হয়, i ইজ ইকুয়ালস টু 1 to n fi xi ডিভাইডেড বাই fi। এইটা হচ্ছে যে ভারযুক্ত গড়, যখন আনগ্রুপ ডাটা হবে তখন হচ্ছে এইটা। তাহলে আমি লিখে রাখি, এখানে পেলাম x বার ইজ ইকুয়ালস টু x bar is equals to summation of fi I is equals to 1 to n, summation of I is equals to 1 to n fi xi। এটাকে ওয়েটেড মিন আমরা বলে থাকি এবং এর আগেও এটা আমরা করেছি, এটা সম্বন্ধে আছে। এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে যদি গ্রুপ ডাটা থাকে, দেখো গ্রুপ ডাটার ক্ষেত্রে একটা ক্লাস পাবো, ক্লাস ইন্টারভাল পাবো। ধরো কীরকম, এখানে এই 30 টাকাটা হচ্ছে 300 টাকাটা হচ্ছে 4 দিন, এরকম বলছিলাম, উদাহরণ দিচ্ছিলাম। এটা হতে পারে 300 থেকে 350-এর মধ্যে আছে 4 দিন, 350 থেকে 350 থেকে 400-এর মধ্যে 7 দিন করেছে, 400 থেকে 450-এর মধ্যে 5 দিন করেছে, 450 থেকে 500 টাকার মধ্যে 2 দিন করেছে। এরকম যদি হয় অর্থাৎ তখন বিন্যস্ত তথ্য হবে, তথ্যটা হবে বিন্যস্ত এবং গ্রুপ হবে। বিন্যস্ত এবং গ্রুপ ডাটা যদি হয় সেক্ষেত্রে আমরা যেটা করি আর কি, এইখানে আমরা করতে পারি ক্লাস ইন্টারভাল বা শ্রেণী। এই শ্রেণীটা কেমন হয়, শ্রেণীটা আমি একটা উদাহরণ দিতে পারি যে 300, আমি একটা চায়ের দোকানের প্রফিটের কথা বলছিলাম, 300 থেকে 350, এখানে হবে 350 থেকে 400, তারপর হবে 400 থেকে 450, এরকম এটসেট্রা কেমন থাকবে। তো তাদের ফ্রিকোয়েন্সি এখানে কদিন সেটা বলা থাকবে, ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে। ফ্রিকোয়েন্সিটা আমরা
ফ্রিকোয়েন্সিটা আমরা পাশেই লিখব, পরিসংখ্যা যেটা বলা হয়, পরিসংখ্যা হচ্ছে যে Fi, সেটা হবে সাম F1 F2। আমি আর লিখছি না যে 5 দিন 7 দিনের লিখছি না, জেনারেলাইজ করছি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই 300 থেকে 350-র মধ্যে একটা মধ্য মান ধরে নেব, অর্থাৎ এটাকে বলা হয় যে তোমার নিম্ন সীমা, এটা বলা হয় উচ্চ সীমা। এটা নিম্ন সীমা, উচ্চ সীমা, এই একটা শ্রেণী, এই শ্রেণীর এটা হচ্ছে নিম্ন সীমা, আর এইটা হচ্ছে উচ্চ সীমানা। এটাকে নিম্ন, এটা উচ্চ, এই শ্রেণীর নিম্ন হচ্ছে এইটা, এই শ্রেণীর উচ্চ হচ্ছে এইটা। তো তাদের ফ্রিকোয়েন্সি যদি এরকম পরিসংখ্যা F1 F2 হ্যান এরকম হয়, এদের একটা মধ্যমান যেটা বলবো, যার নাম হচ্ছে যে মধ্যক, শ্রেণী মধ্যক বা ক্লাস মার্ক বলা হয়। এই ক্লাস মার্কটা হচ্ছে যে আমি বলতে পারি এগুলো তো সব ওই আগে যেটা ছিল x1 x2 x3, সেটাকে আমরা বলবো এটা xi দিয়ে। তার মানে কত হবে x1, এটা হবে x2, এটা হবে x3 হ্যান্ডসান এক্সেট্রা। তখন হয়ে যাবে কি, এইখানে আমরা কি পাবো, সামেশন অফ xi, এটা হবে f1 x1, f2 x2, f3 x3, অর্থাৎ এই শ্রেণীটাকে এর একটা মধ্যমান, প্রত্যেকটা শ্রেণীর ক্লাস মার্ক বের করে নিচ্ছি, প্রত্যেকটা শ্রেণীর মধ্যে বের করে নিচ্ছি। তারপরে f1 x1 গুণ করছি, f2 x2 গুণ করছি, f3 x3 গুণ করছি, মানে এটসেট্রা আপ টু যদি n হয়ে যায়, তখন কি হবে, আমরা যেটা আমরা করেছি x বার ইজ ইকুয়ালস টু, ওই যে আমরা করে নিয়েছি যে সামেশন অফ i ইজ ইকুয়ালস টু 1 টু n fi xi ডিভাইডেড বাই সামেশন অফ i ইজ ইকুয়ালস টু 1 টু n fi। এই হলো তোমার বিন্যাস তথ্যের গড় বা গ্রুপ ডাটা কি করে মিন বের করতে হয়। এইটারকে আমরা বলি ডিরেক্ট মেথড। এটাকে আমরা ডিরেক্ট মেথড বলি, এটা প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতির কিছু অসুবিধা আছে, বলতে ধরো এটা যদি খুব একটা হিউজ অ্যামাউন্ট হয়, আমি 300 টাকা বলছি, কোন একটা কোম্পানির যদি লাভ হয় তো বুঝতেই পারছো এই অ্যামাউন্টটা বিশাল হয়ে যাবে, কয়েক লক্ষ টাকা গিয়ে দাঁড়াবে, কারো কোটি টাকায় হতে পারে। তো তার এই পরিসংখ্যাটা, ফ্রিকোয়েন্সিটাও তো একটা হিউজ অ্যামাউন্ট হতে পারে, তাহলে বুঝতে পারছো তাদের প্রোডাক্টটা, তাহলে গুণফলটা তো আরও বড় হবে, এবং সেইগুলো যোগ করা ইট উইল বি ভেরি টিডিয়াস অ্যান্ড পসিবল অফ মিস্টেক। ওখানে থাকবে কিছু ভুলের সম্ভাবনা থাকবে, যেখানে থেকে উদ্ধার করার জন্য আমরা কিছু পদ্ধতি ইউজ করব, সেটা আমি আজকে আর করছি না। যখন এই ভেরিয়েবলগুলো যখন বড় হয়ে যাবে, তখন আমাদের ক্যালকুলেশনটা একটু জাঙ্ক হয়ে যাবে, সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা অন্য আরেকটা পদ্ধতি করব, যার নাম ডিভিয়েশন মেথড। সেটা আজকে আর করবো না, সেটা আমি পরের দিন করব। আজকে যেটা হচ্ছে যে এই দুরকম যেটা শিখালাম, ডিরেক্ট মেথডের দুরকম আছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে গ্রুপ ডাটা, একটা আনগ্রুপ ডাটা, এবং এটা সিম্পল মিন সেটা শিখালাম, এটা বাড়িতে প্র্যাকটিস করবে। আর এর পরের দিন যেটা শেখাবো তার নাম হচ্ছে ডিভিয়েশন মেথড বা অ্যাসিউড মিন মেথড। তারপরে আবার স্টেপ ডিভিশন মেথড আছে, তারপরে গিয়ে মিনটা শেষ হবে, গিয়ে মধ্যক ধরবো। আজকে আপাতত এই অবধি শেষ করছি, যে অবধি দিলাম এই অবধি বাড়িতে এটা প্র্যাকটিস করবে। এগুলো দিয়ে অঙ্ক করা যায়, যে কোনো পদ্ধতিতেই অঙ্ক যা উত্তর আসবে সব একই হবে, শুধুমাত্র আনগ্রুপ যে ডাটা আছে সেই ক্ষেত্রে অ্যাকুরেট আসার চেষ্টা করবো, অর্থাৎ সবই যোগ করে যখন ভাগ করছি সেটা থাকবে, আর কিছুটা প্রায় অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে যেগুলো আমরা এইভাবে করবো। আজকে তাহলে এই অবধি মিন করছি, পরের দিন আবার মিন ধরবো।